আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি একটা ক্লিনিক্যাল পার্ল শেয়ার করেছিলাম যে ইভাব্রাডিন এবং বিটা ব্লকার সাথে ছিল কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ভেরাপামিল, ডিটিয়াজেম। তো এর মধ্যে দেখা যায় বিটা ব্লকার এবং কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই দুজনে হার্ট রেট কমায়, সাথে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিও কমায়, অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশনটাও কমিয়ে ফেলে। এটার কারণ কি দেখেন, আমাদের যে একটা কার্ডিওমায়োসাইটের উপরে বেসিক্যালি ধরেন এটা একটা কার্ডিওমায়োসাইট। এখন এটার উপরে কি রিসেপ্টর থাকে? অ্যাড্রিনার্জিক বিটা 1 রিসেপ্টর থাকে। তো এই যে অ্যাড্রিনার্জিক বিটা 1 রিসেপ্টর, এটার উপরে যখন আমাদের তার লাইগেন্ডটা বসে, অর্থাৎ এপিনেফ্রিন অথবা নরএপিনেফ্রিন এগুলো যখন বসে তখন এখানে কি হয়? জিএস প্রোটিন অ্যাক্টিভেটেড হয়। আল্টিমেটলি অ্যাডেনাইল সাইক্লিস অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের এখানে বেশি বেশি কি তৈরি হয়? সাইক্লিন এএমপি। এবং এই সাইক্লিন এএমপিটা প্রোটিন কাইনেজ এ তৈরির মাধ্যমে সে কি করে? আমাদের এই যে কার্ডিওমায়োসাইটস, এই কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনে সে কোন চ্যানেলটাকে ওপেন করে দেয়? এক্স্যাক্টলি এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। ফলে এই যে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বেশি বেশি ক্যালসিয়াম কোথায় ঢুকে? আমাদের কার্ডিওমায়োসাইটের ভিতরে। মোরওভার, এই যে আমাদের সাইক্লিন এমপি সে কি করে? এই কার্ডিওমায়োসাইটের ভেতরে থাকা আমাদের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেখানের ভেতরে হাজার হাজার ক্যালসিয়াম স্টোরড থাকে, এবং এই সাইক্লিন এএমপিটা কি করে? এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের একটা রিসেপ্টর আছে এখানে, এটাকে আমরা বলি রায়ানোডাইন রিসেপ্টর। এই রায়ানোডাইন রিসেপ্টরকে অ্যাক্টিভ করে দেয়। ফলে এখান থেকে জমে থাকা স্টোরড ক্যালসিয়ামগুলো বেরিয়ে কোথায় আসে? কার্ডিওমায়োসাইটের সাইটোপ্লাজমে। অর্থাৎ আমি দেখতে পেলাম যে বিটা 1 রিসেপ্টরটা বেসিক্যালি কার্ডিওমায়োসাইটের সাইটোপ্লাজমে, অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক বা ইন্ট্রাসেলিউলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের পরিমাণ বাড়ায়। এখন আসেন এই জায়গায়। এই যে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে কার্ডিওমায়োসাইটের ভেতরে, এই অতিরিক্ত ক্যালসিয়ামগুলো কার সাথে বাইন্ড করবে? ট্রপোনিন সি এর সাথে। এবং ট্রপোনিন সিটা কাকে অ্যাক্টিভ করবে? অ্যাক্টিনকে। আর অ্যাক্টিন যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, সে কার সাথে কাপলিং করবে? মায়োসিনের সাথে। ফলে কি হবে? অ্যাক্টিন মায়োসিন কাপলিং, অর্থাৎ কার্ডিওমায়োসাইট কন্ট্রাকশন শুরু হবে। তার মানে আমরা দেখলাম অ্যাড্রেনার্জিক বিটা 1 রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হলে সে ইন্ট্রাসেলিউলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ানোর মাধ্যমে কার্ডিয়াক ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ায়, কার্ডিওমায়োসাইটের কন্ট্রাকশনটাকে ফ্যাসিলিটেট করে, স্টিমুলেট করে। তাহলে দেখেন, কার্ডিওমায়োসাইটের কন্ট্রাকশনে আমরা দুটো জিনিস আমাদের প্রয়োজন হচ্ছে। নাম্বার 1 বিটা 1 রিসেপ্টর, এবং একদম টার্মিনাল লেভেলে কাকে প্রয়োজন হচ্ছে? ক্যালসিয়ামকে। তাহলে আমি যদি কোনো পার্সনের এই যে বিটা 1 রিসেপ্টরটাকে ব্লক করে দিই, যেমন বিটা ব্লকার দিয়ে, তাহলে কি হবে? তার এই যে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যাবে। অথবা আচ্ছা, আমি বিটা 1 কে ধরলাম না, কিন্তু আমি এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ব্লক করে দিলাম, যেমন ভেরাপামিল, ডিলটিয়াজিম দিয়ে, এগুলো সব ব্লক। ফলে আমার বিটা 1 রিসেপ্টর যতই চেষ্টা করুক, সে তার কাজ করতে পারবে? পারবে না। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করেন বা বিটা 1 ব্লক করেন, এ দুটোই কি করে? কার্ডিয়াক যে মাসল আছে তার কন্ট্রাক্টিলিটিকে সাপ্রেস করে দিবে, কমিয়ে দিবে। এই হচ্ছে মেইন ব্যাপার। আবার এই যে বিটা 1 রিসেপ্টর, এই যে ক্যালসিয়াম চ্যানেল, এগুলো ঠিক কোথায় আছে? অ্যাসিনিডেও আছে। সো অ্যাসোনোডের মধ্যে যদি আপনি বিটা 1 বা ক্যালসিয়াম এগুলোকে যদি ব্লক করে দেন, তাহলে কি হবে? অ্যাসোনোডের যে অ্যাকশন পটেনশিয়াল ফ্রিকোয়েন্সি, এটা কি হবে? কমে যাবে। কারণ সহজে ক্যালসিয়াম ইনফ্লাক্স হচ্ছে না, ফলে তার অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার্ড হবে না। ফলে কি হবে? আমাদের অ্যাসোনোড তার যে ইম্পালস তৈরি করা সেটা কমিয়ে ফেলবে, ফলে হার্ট রেট কমে যাবে। তাহলে দেখেন, বিটা 1 রিসেপ্টর এবং ক্যালসিয়াম চ্যানেল এগুলো কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনেও থাকে, আবার অ্যাসোনোডের মধ্যেও থাকে। এই কারণে বিটা 1 রিসেপ্টর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে অ্যাসোনোডের ইফেক্টের কারণে হার্ট রেট কমে যাবে। আবার কার্ডিওমায়োসাইটের বিটা 1 এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লক করার কারণে কার্ডিওমায়োসাইটের কন্ট্রাকশন কমে যাবে। ফলে বিটা 1 বা বিটা ব্লকার এবং কার্ডিওসেলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন দুটোই কমায়। কিন্তু ইভাব্রাডিন কি করে? ইভাব্রাডিন যেটা করে, সে শুধুমাত্র, দেখেন, ইভাব্রাডিন যেটা করে, ধরেন এটা হলো অ্যাসিনোড, এবং এখানে একটা একটা ফানি কারেন্ট চ্যানেল থাকে যেটা বেসিক্যালি আসলে সোডিয়াম চ্যানেল। সো ইভাব্রাডিন এই অ্যাসিনোডের সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়। ফলে অ্যাসিনোডের যে পেসমেকার সেল, এদের মধ্যে সোডিয়াম ঢুকতে পারে না, অ্যাকশন পটেনশিয়াল ফ্রিকোয়েন্সি কমে আসে। ফলে অ্যাসিনোড তার যে ইম্পালস জেনারেশন ফ্রিকোয়েন্সি সেটা কমে যায়। অর্থাৎ সে এতক্ষণ 80 ইম্পালস তৈরি করছিল, এখন 75 বা 70 ইম্পালস তৈরি করছে। কেন? কারণ ওই যে সোডিয়াম চ্যানেল ব্লকড করে ফেলেছে ইভাব্রাডিন, ফলে সোডিয়াম ইনফ্লাক্স কমে গেছে। ফলে
অ্যাসোনোট সহজে দ্রুত অ্যাকশন পটেনশিয়াল লেভেলে পৌঁছাতে পারছে না। ফলে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। কিন্তু যেহেতু ফানি কারেন্ট চ্যানেলটা কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনে নাই, ফলে ফানি কারেন্ট চ্যানেল ব্লক করলে কার্ডিওমায়োসাইটের কন্ট্রাক্টিলিটিকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করতে পারবো না বাই ইভাব্রাডিন। এই কারণে ইভাব্রাডিন শুধুমাত্র হার্ট রেট কমায় কিন্তু কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমায় না। তাহলে ইভাব্রাডিন কাদেরকে দিব? এমন পেশেন্টদের যাদের হার্ট রেট কমানো প্রয়োজন কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন কমানো যাবে না। যেমন কোনো পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিউর আছে কিন্তু ইজেকশন ফ্র্যাকশন কম। গাইডলাইনে বলছে ইভারবাডিন আমরা কখন দেই? যদি রেস্টিং হার্ট রেট ৭০ বা তার উপরে থাকে, পেশেন্টের যদি সাইনাস রিদম থাকে এবং ইজেকশন ফ্র্যাকশন যদি ৩৫% বা তার কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ইভারবাডিনকে প্রেফার করি। অথবা এমন কোনো পেশেন্ট যে বিটা ব্লকার টলারেট করতে পারছে না, যেমন পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তাকে আমরা ইভারবাডিন দিতে পারি, অর্থাৎ অ্যানজাইনা উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে আপনি বিটা ব্লকার দিতে পারছেন না কিন্তু আপনার রেট তো কমাতে হবে, না হলে অ্যানজাইনা ট্রিগার্ড হবে। সেক্ষেত্রে কি করবেন? ইভারবাডিন দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তো এই যে দেখেন, আমি এই যে আপনাদেরকে এতক্ষণ যে কনসেপশনটা বললাম, এটার এক্সপ্লেনেশনের জন্য আমার কি জানা লাগছে বলেন? এক্স্যাক্টলি। আমার এই যে বিটা 1 রিসেপ্টর, তারপরে যে ক্যালসিয়াম চ্যানেল, হ্যাঁ? এইটার লোকেশন এবং এটার বেসিক ফার্মাকোলজি, এটার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ আমার দরকার। এবং এই যে যেই লেকচার নোটের উপর আপনাদেরকে আমি এটা এক্সপ্লেইন করলাম, এটা হলো আমার এএনএস ফার্মাকোলজি লেকচার কোর্স। ১০ টা হাইলি ডেডিকেটেড লেকচার দিয়ে আমি এই কোর্সটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ফিবল অ্যামাউন্ট রেখেছি। যাদের মনে হয় প্রয়োজন আপনারা চাইলে কোর্সটাতে এনরোল করে ফেলতে পারেন। আর এখন আমাদের প্রত্যেকটা কোর্সে চলছে 34% ডিসকাউন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বি কানেক্টেড উইথ মেডিভার্স। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।